এমন কিছুই হবে না, বেশি ভাবিস না তো। এখন চল উঠ, শপিং এ যাবো, কেনাকাটা করতে হবে অনেক কিছু। তিন রমণী ঘরে আসার আগেই ব্যালকনির দরজার আড়াল থেকে একজনকে নিঃশব্দে সরে যায়। ফোনের টাইম চেক করে হায়ার মনে পড়ে এখন আশিয়ানের ক্লাস আওয়ার, তার মানে আশিয়ানের ফোন এখন তার কেবিনে। হায়া আশিয়ানকে ফোন না দিয়ে একটা মেসেজ জানিয়ে দেয় সে শপিংয়ে যাচ্ছে, না হলে ক্লাস শেষ করে এসে তাকে ফোনে না পেলে টেনশনে তার জামাই বাসাতেই এসে পড়বে। মেসেজ পাঠানো শেষ করার সাথে সাথে হায়ার ফোনটা অফ হয়ে যায়, চার্জটা শেষ কিনা তাই। হায়ার ফোনটাকে চার্জে লাগিয়ে রেডি হয়ে চলে যায় বান্ধবী রবি ভাবিদের সাথে শপিংয়ে। বাসাতেও সকলকে জানিয়ে যায় তাদের শপিংয়ে যাওয়ার কথা। শপিং মলে এসে হায়ার আদিবা একটার পর একটা শাড়ি মেহরিমার গায়ে রেখে দেখতে দেখতে পাগল করে ফেলেছে তাকে, কিন্তু মেহরিমার কাছে একটাও ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে, সবগুলো যে একটু বেশি পাতলা আর ফ্যানফ্যানা। মেহরিমা একা থাকতেই এমন শাড়িতে নিজের জড়ানো সাহস করবে না, সেই শাড়ি পরে কিনে সে জাহানের সামনে যাবে। কথাটা ভাবতেই মেহরিমার গা শিউরে ওঠে। হায়া মেহরিমার জন্য শাড়ি চুজ করার দায়িত্বটা আদিবার উপর দিয়ে সে রুম ডেকোরেশনের সামগ্রী কিনতে চলে যায়। 3 ঘন্টা হায়ার জন্য অপেক্ষা করার পরও যখন হায়া আসে না, তখন আদিবা আর মেহরিমার মনে ভয়ের উদ্গ্রীব হয়। তারা দুজন রুম ডেকোরেশন সেকশনে গিয়ে অনেকগুলো শপে হায়ার ছবি দেখিয়ে তার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ হায়ার কথা বলতে পারে না। তারা দুজন ভয় পেয়ে যায়। আদিবা ভয়ে ভয়ে জাইনকে ফোন করে কথাটা জানায়, আর মেহরিমা জাহানকে। বোন পাগল দুই ভাই তখনই তাদের সকল কাজ ফেলে বোনকে খুঁজতে বের হয়ে যায়। আদিবা সবশেষে ভয়ে ভয়ে আশিয়ানকে ফোন দেয়। আশিয়ান ফোনটা রিসিভ করতে আদিবা বলে, জিজু হায়াকে না, কোথাও পাওয়া যাচ্ছে না। আশিয়ান মাত্র ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হচ্ছিল অফিসের উদ্দেশ্যে। আদিবার কাছে এমন কথা শুনে আশিয়ান জোরে ব্রেক কষে। সে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল হায়া? জানি না ভাইয়া, আমরা 3 জন শপিং এ এসেছিলাম হায়া ডেকোরেশনের সামগ্রী কিনতে যাই, কিন্তু 3 ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন ফিরে আসে না, আমরা তাকে খুঁজতে শুরু করি, কি কোথাও পাই না। বাসায় কল দিয়ে ওর কথা জিজ্ঞেস করলে তারা জানায় সে বাসায় যায়নি। আশিয়ান আদিবার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। আশিয়ান, জাহান ও জাহিন হায়াকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। সম্ভব সব জায়গা চেনা পরিচিত সকলের কাছে জিজ্ঞেস করা হয়ে গেছে হায়ার কথা, কিন্তু হায়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাসায় জানাবে না করেও একসময় জানিয়ে দেওয়া হয়। তারপর থেকে হাসি খুশি আনন্দে ঘেরা মহলটা বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। 8 ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন আশার হায়াকের দিকে টেনশনের প্রেশার বাড়িয়ে ফেলেছে, তাই জাহান জাহিন জোর করে তাকে ধরে বাসায় নিয়ে এসেছে। কিন্তু আশিয়ান হায়াকে না দেখা অবধি শান্ত হচ্ছে না কিছুতে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা যায়। হেল্পিং হ্যান্ড মহিলা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে সে একদম অবাক হয়ে যায়, কারণ তার সামনে হায়া দাঁড়িয়ে আছে, আর পাশে দাঁড়িয়ে আছে হায়ার না হওয়া বড় মানে ফারাবি। হায়ার মুখে গম্ভীর্যতার কালো আধার লেপ্টে আছে, অন্যদিকে ফারাবির হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। হায়া গম্ভীর গলায় বলে, ভেতর ঢুকতে দিন খালা। কাজের মহিলাটি প্রায় অনেক বছর ধরে তালুকদার বাড়িতে কাজ করছে। এতদিনের কর্মজীবনে হায়া তার সাথে কখনোই এমন গম্ভীর গলায় কথা বলেনি। এ বাড়ির সকলে তাকে পরিবারের একজনের মতো ট্রিট করে। হায়াও তাকে থাক খালা বলে ডেকে মুখে ফেনা তুলে ফেলে। যে মেয়ে আজ প্রথম এমন গম্ভীর গলায় আদেশের মতো কথা বলায় মহিলাটি একটু না বেশ ভালোই চমকে যায়। সে তাদের ভেতরে যাওয়ার জায়গা করে দেয়। জাহান জাহিন আশিয়ানকে বাসায় রেখে হায়াকে খুঁজতে আবারও বের হচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে এসে উপস্থিত হয় হায়া। দুই ভাই কতক্ষণ ভ্যাবলার মতো বোনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এদিকে আসলে তাদের বোন নাকি তাদের কোনো হ্যালোসিনেশন হচ্ছে। এদিকে ভাইদের এমন অদ্ভুত কাণ্ডে হায়ার মেজাজ গরম হয়। এমনিতে মন মেজাজ ভালো না, তার উপর তার ভাইয়েরা এমন কাজ করছে। সে রেগে খানিকটা ধমকে সরে বলে, সামনে থেকে সরবে নাকি ধাক্কা দিব একটা। হায়ার ধমক খেয়ে জাহান জাইন শিওর হয় এটা তাদের হ্যালোসিনেশন না। দুই ভাই হুট করে আদরের বোনকে জড়িয়ে ধরে। হায়া কয়েক কদম পিছিয়ে যায় ভাইদের এমন হুট করে জড়িয়ে ধরায়। সে পরতে পরতে নিজেদের সামলে নেয় কোনো মতে। সে কোনো মতে দুই ভাইকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, পড়ে যেতাম তো, এমন করে কেউ। জাহান বোনকে ছেড়ে দিয়ে তার দুগালে 2 হাত রেখে অস্থির গলায় বলে, বনু, কই গিয়েছিলে তুমি? জানো আমরা কত চিন্তা করেছিলাম তোমার জন্য। জাহিন ও জাহানের দূরের সুর ধরে এবার নিজেই ধমক দিয়ে বলে, হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? বেশি পা বড় হয়ে গিয়েছে না তোর?
আশিয়ান ভাইকে বলে তোর পা ভাঙাচ্ছি আমি, দাঁড়া। হায়া জাহিনের কথায় পৃষ্ঠায় তার ছেলের হাসি দিয়ে বলে। দেখো তোমার আসিয়ান ভাইকেই না আবার 14 শিকের পেছনে দেখতে পাও। হায়ার কথা শুনে জাহিনের আক্কেল গরম অবস্থা। জাহিন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাইছিস তুই? হায়া গুরু গম্ভীর গলায় বলে। সবাইকে ডাকো, সবার সামনে বলছি আমি কোথায় ছিলাম আর কেন ছিলাম। জাহিন আরো প্রশ্ন করতে চায়, কিন্তু জাহান তাকে থামিয়ে দেয়। জাহিন যায় সকলকে ডাকতে। একে একে সকলকে ডাকা শেষ করার পর সবার লাস্টে জাহিন এসে হায়ার রুমে, যেখানে বর্তমান অবস্থা লড়ছে আসেন ও স্পর্শ। আসেনকে পাহারা দেওয়ার জন্য মূলত স্পর্শ তার পাশে বসে আছে, যাতে আসেন অসুস্থ শরীর নিয়ে আবার বের না হতে পারে। জাহিন হাঁপাতে হাঁপাতে বলে, আশিয়ান ভাই নিচে চলো, হায়া ফিরে এসেছে। আসেনকে তার আর থামায় কে? সে ঝড়ের গতিতে নিচে নামতে শুরু করে। স্পর্শ জাহিন তার হাওয়ার মতো ছুট দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়, তারপর তারাও নিচে চলে যায়। নিচে এসে দেখতে পায় আসেন সকলের সামনে হায়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু হায়া নির্বাক চিত্তে দাঁড়িয়ে আছে। আসেনকে জড়িয়ে ধরেনি সে। আসেন হায়ার হাত গাল ছুঁয়ে দিতে দিতে অস্থির গলা জিজ্ঞেস করে, এই বউ, কই গিয়েছিলে তুমি? জানো তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল। এমনটা করে কেউ? জানো না তোমাকে একটা মুহূর্ত না দেখলে আমি কেমন অস্থির হয়ে যাই? তাও কেন এমনটা করো আমার সাথে তুমি বারংবার? আসেনের শেষের কথাটা ভীষণ করুণ শোনায়। হায়া এক দৃষ্টিতে আসেনের দিকে তাকিয়ে আছে। আসেন বা অন্য কারো একটা প্রশ্নের উত্তর দিচ্ছে না। বাকিরা আসেনের এমন জড়িয়ে ধরা বা পাগলামো করা কিচ্ছু মনে করছে না, কারণ সকলেই জানে আসেন তার বউয়ের জন্য কতটা পাগল। জাভিয়ান পেছন থেকে সামনে এসে হায়াদের সামনে এসে দাঁড়ায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি কাউকে না জানিয়ে? হঠাৎই পেছনে দাঁড়িয়ে থাকা ফারাবি সামনে এসে বলে, হায়াকে আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম আঙ্কেল, কিছু সত্য জানানোর জন্য। ফারাবিকে তো আসেন এমনিতে দেখতে পারতো না, তারপর এমন কথা শুনে আসেনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে হায়াকে ছেড়ে দিয়ে ক্ষিপ্ত হয়ে ফারাবির ওপর ঝাঁপিয়ে পড়ে। ফলে ফারাবিকে এক ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। তার শার্টের কলার ধরে নিচ থেকে টেনে তুলে পুনরায় ঘুষি মারতে থাকে। তখনই হায়া এসে তাকে ধাক্কা দিয়ে ফারাবি থেকে দূরে সরিয়ে দেয় আর চেঁচিয়ে বলতে থাকে, অশুভ লোক, দূরে থাকুন ফারাবি থেকে। আর কত ওনার ক্ষতি করবেন? এবার তো একটু রহম করুন লোকটার উপর। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যায় যে সবকটা বাকিদের মাথার উপর দিয়ে চলে যায়। আসেন সব বাকিরা হতভম্ব হয়ে যায় হায়ার এমন কথায়। আসেন নিজেকে সামলে হায়ার কাছে এসে তার দুগাল হাত রেখে বলে, এই বউ, কি বলছো তুমি এসব? কি ক্ষতি করেছি আমি ফারাবির? হায়া আসেনের হাত দুটো নিজের গাল থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলে, আবার নির্লজ্জের মতো জিজ্ঞেস করছেন কি ক্ষতি করেছে আপনি তার? কেন মনে নেই আমাদের বিয়ে আপনি সেই ব্যক্তি যে কিনা ফারাবির বোনকে কিডন্যাপ করেছিলেন? নাকি ভুলে গিয়েছেন সময়ের সাথে সাথে সবটা? হায়ার কথা শুনে আসেন ও তাদের পরিবারের সবাই আরও একবার হতভম্ব হয়ে যায়। আসেন এটা ভেবে হতভম্ব হয়ে যায় যে হায়া এসব জানতে পারলো কিভাবে। হায়া বাকিরা হতভম্ব হয় এটা জেনে যে আসেন ফারাবির বোনকে কিডন্যাপ করিয়েছে। আসেন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে এসব? কে বলেছে তোমায় এগুলো? আমি বলেছি। ফারাবি আসেনের প্রশ্নের জবাব দেয়। জাইন তার মা কথা শুনে বলে ওঠে, তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার বোনকে আশিয়ান ভাইয়াই কিডন্যাপ করেছিল বিয়ের দিন? তুমি যে আশিয়ান ভাই আর বনুর সম্পর্কে চির ধরাতে এসব করছো না, এটা কি প্রমাণ? ফারাবি একটা বাঁকা হাসি দিয়ে বলে, আমি জানতাম এমন প্রশ্ন উঠবে, তাই সব ব্যবস্থা নিয়ে এসেছি। একটু ওয়েট করো, সবটা প্রমাণ করে দিচ্ছি। কথাটা বলে ফারাবি পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে ভেতরে আসতে বলে, আবার কলটা কেটে দেয়। কল কাটা 2 মিনিট পর দুটো কালো মতো লোক আসে। একটা লোককে উদ্দেশ্য করে ফারাবি বলে, যা জানো সবটা বলো। ফারাবি নির্দেশ মোতাবেক লোকটি বলতে থাকে। 5 মাস আগে উনি আসেনকে উদ্দেশ্য করে বলে, আর ওনার এক ডাক্তার বন্ধু, তার নাম মনে হয় আফিফ, ওনারা দুইজন আমাগো ডেরায় আসে একটা মায়ের অপহরণ করার লাইগা। ডাক্তার আফিফ আমারে চিনে, কারণ আমার বাপ বহুদিন তার কাছে চিকিৎসা নিছিল। তারা দুজন আমারে ওনার ফারাবি বোনের ছবি দেখাইয়া বলে এই মায়েডারে 2 দিনের জন্য নাকি অপহরণ করে রাখতে হইব। আমি এসব কাজ অনেক আগেই সাইডে দিছিলাম, খালি ডাক্তার সাহেবের কারণে আমার বাপের সুস্থ হইয়া উঠেছিল বললে কৃতজ্ঞ স্বরূপ আমি কাজটা করি। সকলে লোকটার কথা শুনে আরো একবার হতভম্ব হয়ে যায়। তাদের সকলকে না চাইতে বিশ্বাস করতে হয়, কারণ লোকটা যদি মিথ্যে বলতো তাহলে আফিফ সম্পর্কে তার ধারণা থাকার কথা না। লোকটা ফরফর করে আসেন আর আফিফের বন্ধুত্বের কথাটা বলে দিয়েছে। এটা বলে দিয়েছে যে আফিফ একজন ডাক্তার। ফারাবি আফিফ সম্পর্কে জানে না।
কারণটা সিম্পল, বন্ধুটা হলো আশিয়ানের। তাই যেখানে আশিয়ান সম্পর্কে তার ধারণা খুবই নগণ্য, সেখানে আফিফের কথা জানা তো বহু দূরের কথা। আই ওয়ান্ট ডিভোর্স। আমি কোনো ক্রিমিনালের সাথে সংসার করতে চাই না। হায়ার এই একটা কথায় আশিয়ানের পুরো সত্তা নাড়িয়ে দেয়। হায়া কথাটা বলে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় নিজের রুমে। আশিয়ান কেবল অশ্রুসিক্ত চোখে তার প্রস্থান দেখে। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে বর্তমানে থমথম অবস্থা বিরাজ করছে। সকলে আশিয়ানের কথা, কর্মকাণ্ডের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হায়ার চোখে বেদনা মিশ্রিত অশ্রুকণা খেলা করছে, আর আশিয়ান সেই দৃশ্যটুকু সনর্থপর্ণে অবলোকন করছে। এখানে সকলের মধ্যে শুধু একজনের মনের হালাত বেশ ভালো। ব্যক্তিটি হলো ফারাবি। তার ঠোঁটের কোণে বিজয়ীদের হাসি, যে হাসি আশিয়ানকে বলছে ফারাবি আজ ভাগ্যের চরম নিষ্ঠুরতার খেলা আকস্মিকভাবে জিতে গিয়েছে, আর আশিয়ান জিতের দ্বার প্রান্তে এসেও হেরে গিয়েছে। আচ্ছা, সত্যি কি আশিয়ান হেরে গিয়েছে? সে যদি হেরে যায় তাহলে সেই হার তো শুধু তার একার হবার না, বরং সেই হারের মাধ্যমে ভেঙে যাবে একটা সুন্দর যৌথ পরিবার, মৃত্যু ঘটবে একটা সুন্দর ভালোবাসার গল্পে। আবরার ধীর পায়ে সকলের পেছন পেরিয়ে এসে থেমে দাঁড়ান আশিয়ানের সামনে। আশপাশ তখন ঘন নীরবতা, বাতাসে অজানা এক ভয়ের প্রতিধ্বনি। তীর তার কণ্ঠে যেন লোহার মতো ঠান্ডা দৃঢ়তা। আমি একটা প্রশ্ন করব, হ্যাঁ অথবা না উত্তর দেবে, ঠিক আছে? আশির মুখে কিছু না বলে মাথা নাড়ায়। মুখে অভিব্যক্তি নেই, চোখে একরাশ জমাট বিষণ্ণতা। আবরার গলা খাকারি দিয়ে কথাটা ছুটে দেন, যেন নিজের বিশ্বাসের বুক চিরে বারবার আনছেন প্রশ্নটা। তুমি কি সত্যি ফারাবির বোনকে কিডন্যাপ করেছিলে, হ্যাঁ অথবা না? প্রশ্নটা যেন এক ছুরি হয়ে কেটে যায় বাতাস, রক্তাক্ত করে ফেলে পিতৃত্ব আর সন্তানের বন্ধনের ভিত। আশান স্থির চোখে বাবার দিকে তাকান। তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে এক সমুদ্র অশ্রু লুকিয়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় আবরারের চোখ জোড়া ভিজে উঠছে নিঃশব্দে। যে মানুষটি এতদিন অনড় পাহাড় হয়ে থেকেছেন, আজ তার ভেতরটা ভেঙে পড়ছে নীরবে। এই বয়সে এসে আবরার যেন আবারও নিজেকে হারিয়ে ফেলছে। তার আদর্শ, তার নীতি, তার শিক্ষার গড়া ছেলেটা এমন ঘৃণ্য কাজ করতে পারে, এই সত্যটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আর আশিয়ান, সে বাবার চোখে চোখ রাখতে পারে না। পাপের বোঝা মাথায় নিয়ে সে চোখ নামিয়ে নেয় নিজের দিকে, গলায় কাঁপুনি নিয়ে ক্ষীণ স্বরে উত্তর দেয়, হ্যাঁ। একটা মাত্র শব্দ, কিন্তু সেই হ্যাঁ যেন বজ্র হয়ে আছড়ে পড়ে আবরারের হৃদয়। আর আর পর মুহূর্তে সেই হৃদয়ঘাতী শব্দের প্রতিধ্বনি হয়ে আবরারের হাতের থাপ্পড় আছড়ে পড়ে আশিয়ানের গালে। এক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে তালুকদার বাড়ির ড্রয়িং রুম। উপস্থিত সবাই থমকে যায়, বিস্ময়ে, আতঙ্কে। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু থাপ্পড়ের প্রতিধ্বনি যেন এখনো দেয়ালে দেয়ালে প্রতিফলিত হচ্ছে। আশান হাত তুলে চেপে ধরে তার লাল হয়ে ওঠা গাল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, নির্বিকার নয়, যেন নিঃশেষ এক অনুতাপে ডুবে। কিন্তু আবরারের রাগ থেমে থাকে না। তাকে দ্বিতীয়বার আঘাত করার জন্য আরো একবার হাত তুলতে হায়া ছুটে এসে দাঁড়িয়ে যায় বাপ ছেলের মাঝখানে। সবকিছু ঘটে যায় এক মুহূর্তে ঝড়ের মতো, আর সেই ঝড়ে হায়ার গালে পড়ে আবরারের দ্বিতীয় থাপ্পড়। এক পুরুষালী হাতে এত ছোট থাপ্পড়, তা কি হায়ার মতো ছোটখাটো মেয়ের পক্ষে সহ্য করা সম্ভব? মুহূর্তে তার মুখটা ঘুরে যায়, শরীর দুলে ওঠে, ভারসাম্য হারায়, সে পড়ে যেতে উদ্যত হয়। কিন্তু ঠিক তখনই আশান তাকে জাপটে ধরে, নিজের বাহুর মধ্যে আগলে রাখে তাকে, যেন পৃথিবীর সব কষ্ট, সব অপমান থেকে রক্ষা করতে চায়। ঘটনাগুলো এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বোঝার আগে যেন সময় থেমে গিয়ে একটা ইতিহাস লিখে ফেলে। ড্রয়িং রুমে তখন নিঃশব্দ এক বিস্ফোরণ। প্রত্যেকে স্তব্ধ বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তিনটা প্রাণের দিকে, যাদের চোখে মুখে শরীরে লেখা হয়ে গেছে অভিমানের এক অনুচ্চারিত অধ্যায়। আবরার হতভম্ব হয়ে যায় হায়ার এহেন কাণ্ডে, সেই সাথে ড্রয়িং রুমে অবস্থান করার প্রত্যেকটি ব্যক্তি। আবরার একবার নিজের বাড়ন্ত হাতটার দিকে, আরেকবার আশিয়ান ও হায়ার দিকে তাকাচ্ছে। সে তার আদরের ভাগ্নিকে জীবনের প্রথম অনিচ্ছা সত্ত্বেও থাপ্পড় মেরেছে। কথাটা এখন তার মস্তিষ্ক গ্রহণ করতে পারছে না, কিন্তু গ্রহণ যে তাকে করতে হবেই। তার স্তব্ধতায় ভাঙন ধরে ফারাবির অযাচিত আগমন। ফারাবি হায়ার কাছে যাওয়ার সময় আবরারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যায়। আবরার এমন আকস্মিক ধাক্কায় পড়ে যেতে নিলে জাহান এসে তাকে ধরে ফেলে। ফারাবি হায়ার কাছে এসে তার বাহু টেনে ধরে আশিনের কাছ থেকে খানিকটা সরিয়ে এনে অস্থির গলায় জিজ্ঞেস করতে থাকে, হায়া, দেখি কোথায় ব্যথা পেয়েছো? হায়া শরীরের একজন পরপুরুষের স্পর্শ বুঝে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এত ভালো বুঝি সে ফারাবির বুকে জোরদার একটা ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়, আর হায়াকে টেনে আবার নিজের বুকে নিয়ে আসে।
ফারাবির দিকে তাকিয়ে রাগে হেসে সে বলে, Stay away from my wife. Otherwise, I'll show you a side of me that will make you wish you were never born. ফারাবিও রাগান্বিত দৃষ্টিতে আশারিনার দিকে তাকায়। তাদের চোখে যেন এক নীরব যুদ্ধ চলছে, কে হায়াকে জিতে নিতে পারে। হায়া তখনও আশানের বুকে মাথা ঠেকিয়ে নিজে অশ্রু বিসর্জন দিচ্ছে। আশান ফারাবির থেকে চোখ সরিয়ে বুকে থাকা প্রিয়সীর দিকে মনোযোগ দেয়। সে আলতো হাতে হায়াকে নিজের বুক থেকে সরিয়ে তার ব্যথা পাওয়ার গালটায় হাত রাখে, অতি সাবধানে, অতি যত্নে। গালটা কয়েক মুহূর্তের মাঝে গাল হয়ে কিছুটা ফুলে গিয়েছে। আশান সেদিকে নিজের দৃষ্টি নিবদ্ধন রেখে মলিন গলা বলে, তুমি আসলে কেন আমাদের মাঝে? বাবা মারছিল, মারতো, শুধু শুধু আমাদের মাঝে এসে নিজে মারটা খেলে। দেখছো কতটা লাল হয়ে ফুলে যাচ্ছে। সবসময় তোমার বেশি বেশি না করলে হয় না? না, শেষের কথাটা কিছুটা ক্ষোভ নিয়ে বলে। হঠাৎই হায়া ছট করে আশানের দিকে নিজেকে ছাড়িয়ে নেয়, কয়েক কদম পিছিয়ে গিয়ে চিৎকার করে বলতে থাকে, বন্ধ করুন আপনার নাটক, দয়া করে আর নাটক করবেন না। আপনার ক্লান্ত লাগে না এত নাটক করতে? আশান অবাক হয়ে যায় হায়ার কথা শুনে। সে হায়াকে জিজ্ঞেস করে, কিসের নাটক করছি আমি? আবার জিজ্ঞেস করছেন কিসের নাটক? তাহলে শুনুন, ভালোবাসার নাটক। আপনি তো আমায় ছোট থেকেই সহ্য করতে পারেন না। আমি পৃথিবীতে আসায় আপনার আদর ভালোবাসায় কম পড়েছে, তাই আপনি আমায় দেখতে পারছেন না, দেখতে পারতেন না। আর আমিও সেরা বলদ, সে আপনাকেই ভালোবেসে ফেললাম। আমি একবার কষ্ট পেয়েও শিক্ষা হয়নি, আবারও ভালোবাসলাম। আপনি এসব কিডন্যাপিং এর ঘটনা সাজিয়েছেন আমায় আবারও কষ্ট দেওয়ার জন্য, তাই না? আশিয়ান হতভম্ব হয়ে যায় হায়ার কথা শুনে। তার এতদিনে ভালোবাসাকে হায়াকে আজ নাটক বলে আখ্যায়িত করলো। এটা কি সে প্রাপ্য? এই 5 মাসের সংসারে একটা দিনের জন্য হায়ার মনে হয়নি আশিয়ানও তাকে ভালোবাসে। আশিয়ান হায়ার কাছে আসতে চায় তাকে বোঝানোর উদ্দেশ্যে, কিন্তু হায়া হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। সে ভাঙা অথচ দৃঢ় গলায় বলে, ডিভোর্স চাই আমি। এমন ক্রিমিনাল হিপোক্রিট মানুষের সাথে আমি আর থাকতে চাই না। হায়ারের কথাটা যেন ড্রয়িং রুমে বোম ফেলার মতো কাজ করে। ডিভোর্স চাইছে হায়া, কথাটা যেন কেউ বিশ্বাস করতে চাইছে না। হানি আর জাবিয়ান দ্রুত এগিয়ে আসে মেয়ের কাছে। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিতে চায়, কিন্তু হায়া তা শোনে না তাদের। হায়া সে জায়গা ত্যাগ করার আগে সকলকে বলে যায়, ভাইদের রিসেপশন পার্টি কালই হবে, এটা যেন না পেছায়। যদি আমার জন্য পেছানো হয় তাহলে আমি বাড়ি ছেড়েই চলে যাব, বলে দিলাম। তাদের রিসেপশন পার্টির পরেই আমার আর ওনার ডিভোর্সের কার্যক্রম শুরু হবে। কথাটা বলে হায়া ড্রয়িং রুম ত্যাগ করার উদ্দেশ্যে হাঁটা দেয়। রাতটা কোনো মতে সবাই পার করে। সকালের আলো ফুটতেই পুনরায় বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে যায় আগের দমে। হায়াই সবটা তদারকি করছে, শুধু আগের মতো তার মুখে হাসি টান নেই। ভাবিদের পার্লারে পাঠানো থেকে শুরু করে ভাইদের বাসর ঘর তৈরি করার সবটাই স্বতঃস্ফূর্তভাবে করছে। ভাইদের বিয়ে নিয়ে তার এক্সাইটমেন্ট অনেক আগে থেকে। 2 ভাইয়ের একমাত্র কলেজের টুকরা সে। হায়া অনেক আগে থেকে বলে আসছিল ভাইদের বিয়েতে সবকিছু সে নিজে দাঁড়িয়ে থেকে করবে। আজ যখন সে সময়টা আসলো, তখন সে যদি নিজের পার্সোনাল প্রবলেমগুলোর কারণে ঘরবন্দি হয়ে থাকে, তাহলে তার ভাইরা যে এক বাক্যে সব অনুষ্ঠান ক্যান্সেল করে দিবে, সেটা হায়া বেশ ভালো করে জানে। তাই তো নিজের বুকে অসীম কষ্ট লুকিয়ে রেখে সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কাল রাতের পর আশানকে আর দেখেনি হায়া। হায়া অবচেতন মন বারংবার তার প্রিয় পুরুষটিকে দেখতে চাইলেও হায়া অবাধ্য মনকে কঠোরভাবে শ্বাসে দমিয়ে রাখছে। বাড়ির সকলেই তার হাতে হাতে সাহায্য করছে, কিন্তু ওই বিষয়টি নিয়ে কথা বলতে নিলেই হায়া এড়িয়ে যাচ্ছে। হানিয়া মেয়ের অযাচিত সিদ্ধান্তে রাগারাগি করে নিজের প্রেশার বাড়িয়ে বর্তমান স্বামীর তত্ত্বাবধানে রেস্ট নিচ্ছে বেডরুমে। অন্যান্য দিনের তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। সূর্যমামা তার সমস্ত তেজ যেন সরাসরি পৃথিবীর বুকে ঢেলে দিয়েছে। বাতাসে নেই এক চিলতে শান্তি, ঘামে ভিজে যাচ্ছে শরীর, ক্লান্ত করে তুলছে ক্ষণে ক্ষণে। বাগানে জাহিনদের জন্য স্টেজ সাজানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে। প্রচন্ড তেষ্টায় হায়ার বুক শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তার উপর অতিরিক্ত গরম পড়ে মাথা ঘুরাচ্ছে হায়ার। কাল রাতে খায়নি সে। আজ সকালে কি থেকে কি হলো তার নিজেরই মনে নেই। শরীর দুর্বল লাগছে। স্টেজ সাজানোর লোকগুলো ভালো করে সবটা বুঝিয়ে দিয়ে বাসা যাওয়ার জন্য পা বাড়াতেই চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় তার। মাথা ঘুরে পড়ে যেতে নিলে একটা পুরুষালী হাত এসে তাকে ধরে ফেলে। হায়া কোনো মতে নিজেকে সামনে পুরুষটির দিকে তাকালে দেখতে পায় ব্যক্তিটি আর কেউ নয়, তার শ্বশুর মশাই, তার দ্বিতীয় বাবা। আবরার চিন্তিত গলায় বলে,
কি হয়েছে মামুনি? বেশি খারাপ লাগছে? চলো বাসায় চলো তো। এত গরমে তোমায় কে বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে? হায়া তার কথার উত্তরে শুধু এইটুকুই বলে। আমি ঠিক আছি বাবাই। তা তো দেখতেই পাচ্ছি। চলো বাসার ভিতরে চলো, রেস্ট নিবে কিছুক্ষণ। হ্যাঁ, বিনা বাক্যে ব্যয়ে আবরারের সাথে বাসার ভেতরে এসে পড়ে। আবরার তাকে সোফায় বসিয়ে দিয়ে কিচেনের দিকে চলে যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।